প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। এখন শুনবেন ইউনেস্কো সেমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় ও বরেন্দ্র রেডিওর সৌজন্যে বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনতরী। অনুষ্ঠানটি উপস্থাপনা, গ্রন্থনা ও প্রযোজনা করেছেন নাজনীন নাহার শিমু। শুনতে থাকুন, সাথেই থাকুন। শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইউনেস্কো সেমকার আর্থিক সহায়তায় ও রূপান্তরের পরিচালনায় বাল্যবিবাহের ইভটিজিং বিষয়ের ম্যাগাজিন অনুষ্ঠান জীবনতরী সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। বাল্যবিবাহের অন্যতম কারণ ইভটিজিং, আর এই ইভটিজিং এর কারণে নানা ভোগান্তির শিকার হতে হয়। শ্রোতা বন্ধু, যা যা থাকছে আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠানে। শুরুতেই থাকছে একটি কথিকা, এরপর থাকছে মজার একটি নাটিকা, তারপর থাকছে কুইজ, এরপর আলোচনা অনুষ্ঠান, সবশেষে থাকছে সাফল্য কথা। এ অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন। এজন্য চিঠি লিখতে পারেন খামের উপর লিখুন, প্রযোজক জীবনতরী বরেন্দ্র রেডিও 99.2 FM, জামিলা ভিলা, উকিলপাড়া, নওগাঁ। আর যারা SMS করতে চান তাদের জন্য আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস আপনার নেম স্পেস লোকেশন দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। স্কুল পড়ুয়া মেয়েরা যখন গুটি গুটি পা পা করে জ্ঞানের দিকে যাওয়া শুরু করে তখনই বাধা হয়ে দাঁড়ায় ইভটিজিং। শ্রোতা বন্ধু, এখন আমরা এ বিষয়ে একটি কথিকা শুনব। কথিকাটি পাঠ করে শোনাবেন আমাদের বন্ধু আখি মিলন। চলুন শুনে আসি আজকের বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ের কথিকাটি। বাল্যবিবাহ একটি অন্যতম মারাত্মক সামাজিক সমস্যা, আর এই সমস্যাটি ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী। অতীতে শুধুমাত্র গ্রামেই বাল্যবিবাহের কথা শোনা যেত, কিন্তু এখন এর প্রকোপ ছড়িয়ে গেছে শহরেও। বাল্যবিবাহের পিছনে অনেক কারণ বিদ্যমান: দারিদ্রতা, সামাজিক মানদণ্ড এবং ইভটিজিং। দারিদ্রতার কারণে যদিও বাল্যবিবাহ পূর্বে হতো, কিন্তু বর্তমানে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ হলো ইভটিজিং। ইভটিজারদের বর্বরতার কারণে অকালে ঝরে পড়ছে অসংখ্য মেয়ে। শুধু তাই নয়, সোনালী ভবিষ্যৎকে দূরে ঠেলে অনেকেই সংসার নিয়ে ব্যস্ত, যদিও তাদের হাতে এখন থাকার কথা ছিল বই আর খাতা। অনেকেই হচ্ছে আত্মসামাজিক মর্যাদা রক্ষার্থে শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ। ইভটিজিং এর কারণে প্রতিদিন অনেক মেয়ে আত্মহত্যা করছে, আবার অনেকেই পরিবারই তাদের মেয়েদের ইভটিজিং এর হাত থেকে রক্ষা করতে কম বয়সী বিয়ে দিয়ে দিচ্ছে। এভাবে প্রতিদিন দেশে বাড়ছে বাল্যবিবাহের সংখ্যা, আর জাতি এগোচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তবে এখনই সময় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সরকার ও প্রশাসনের শক্ত পদক্ষেপই বাঁচাতে পারে দেশের হাজার হাজার কচি মুখের হাসি। এতক্ষণ আখি মিলনের বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে কথিকা শুনলাম। কথিকা শুনে আপনার জানার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে বলে আশা রাখি। শ্রোতা বন্ধু, প্রতিদিন ইভটিজারদের শিকার হচ্ছে অসংখ্য কিশোরী। তাই এখন আপনাদের নিয়ে যাব একটু অন্যদিকে। ইভটিজিং বিষয়ে একটি নাটিকা শুনব। চলুন শুনে আসি উল্লাসপুরে আখির পরিবারে কি হচ্ছে। মা, ও মা, আমি আজকে স্কুলত যাবো না। কে কৃষক যাবো না? গাত কি জ্বর আলছে? কাছাই দিনি না মা, আমার গাঁৱত কোনো জ্বরটার আসেনি। তাহলে যাবো না কে? ওই যে বক্কর, ওই খালি আমাক ডিস্টার্ব করে। আমাক দেখলেই ক্যাঙ্কা জান করে, খারাপ খারাপ কথা কয়। আমার খুব ভয় লাগে। কি করছো? এলা তো আমাকে আগে কোসনি। আজকে তোকে আমি নিজে স্কুলত নিয়ে যাবো। ঠিক আছে মা, আমি তাহলে যাবো। আখি কামাল হে তুই আখি আছে গুলি মারে। দেখিসিন মা, আমি কলাম না আমাক দেখলেই। তাই তো দেখোছি, থাম। কে রে ওইসুরা? তোর কি ঘরের মা বোন নাই? মিয়া দেখলে কি খালি বললেন কি কথা করছি না মাজান? মা বোন তো আছেই, কিন্তু বউ নাই। আপনার বেরির সাথে আমার বিয়া দিবেন আম্মাজান? এই কি করছিস রে সুরা? থাম, তোর বাপক কয়ে তোর ব্যবস্থা করিচ্ছি। আমার বাপেক কবিন তো কোন? আমিও দেখমো আমার বাপেক কয়ে আমার কি করেন। আমি আজকে ভালো করে কোনো, এরপর কিন্তু আর মুগত কমো না, কাজেই দেখামো। বুঝলি না মাজান?
আখি চ বাড়িত যাই। কা স্কুলত যাবো না? না আজকে আর তোর স্কুলে যাওয়া লাগবে না, চ বাড়িত যাই। আখির বাপ, ও আখির বাপ, কি হচ্ছে? কিছু কবিন? আজকে যা হচ্ছে না, শুনলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আরে বাবা কি কও তো? ওই যে ছাত্রের বেটা বক্কর, ওই হারামজাদা আখির পিছনে লাগিছে। ওর জন্য আখি স্কুলে যাবার পারছে না, ভয় পাচ্ছে। তাই আমি ওকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। তখন 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 কি হচ্ছে? তখন বক্কর কছে আমরা যদি ভালোই ভালোই আখির সাথে ওর বিয়া না দিই, তাহলে বলে ও জোর করে বিয়া করবে। কি এত বড় কথা? আমি এখনই ওর বাপের কাছে যাচ্ছি। শুনেন শুনেন, ওর বাপের কাছে আর কোনো লাভ নেই, তার চেয়ে একটা ভালো ছেলে দেখা ওর বিয়া দিয়া দেন। কি ওই বকাটা ছড়ার জন্য আমি এক না বয়সে ওর লেখাপড়া বন্ধ করে বিয়া দিমু? তার মধ্যে আমার আখিমা লেখাপড়াই ভালো। রাখেন তোমার লেখাপড়া, ওই ছেলে ভালো নয়। যদি আখির কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে, না ভেবে দেখো তো। ঠিকই কছেন, তাহলে দেখি কি করা যায়। মা, ও মা, শিমু, লাকি, জুই ওরা স্কুলত যাচ্ছে, আমি ওরকে সাথে স্কুলত যাই? না, তোর স্কুলে যাওয়া লাগবে না, বাড়ির কাজ কামগুলা একটু মন দিয়া কর। তোর বাপ তোর বিয়া ঠিক করেছে মা। না মা, আমি বিয়া করবো না, আমি শিমুকের মতো লেখাপড়া করবো মা। মারে অনেক বড় ঘর, ওর অনেক জমি আছে, তার মধ্যে বাপের বড় বেটা, তুই অমত করিস না মা। মন দিয়া কয়েকদিন কাম কাজগুলো কর। না মা, আমি বিয়ে করবো না, আমি লেখাপড়া করবো। মা, ও আখির মা, দেখ দিনি ঘরের কোণে বসে থাকলে কাঁদলে হবে? আখির বিদায় দেওয়া লাগবে না, আসো আসো। মারে কান্দিস না মা, উঠি যা ভালো থাকিস। শাশুড়ি শ্বশুর স্বামী সকলের কথা শুনিস, বুঝছো? মারে আমি যাবো না, আমার ভয় লাগিচ্ছে মা। কি হলো আখি, তুমি উঙ্কা করেছেন কে? আমি তোমার স্বামী আর তুমি আমাকে ভয় পাচ্ছেন? আমি বাড়ির যাবো, আমাকে দিয়ে আসিন, আমার ভয় লাগিচ্ছে। দেখো আখি, পাগলামি করেছেন কে? আমি তোমার স্বামী, আমার কাছে আসো। আমি বাড়ির যাবো, ছাড়েন আমার হাত, ছাড়েন আমার হাত, ছাড়েন। বউ, কে বউ, এত বেলা হলো এখনো ঘুম ভাঙেনি? হয় হয়, ঘুম আবার ভাঙেনি? ভাই কোসে ওই যে রাতের বেলা তিনি কান্দন ধরিছে, এখনো থামেনি। একই কথা, বাড়ির যামু বাড়ির যামু। কেমা, কি হয়েছে তোর? হামাক কদিনই। আমি বাড়ির যাবো, এটি থাকবো না, তোমার বেটার এত থামা। ও আল্লাহ, সি 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 সি, এটা আবার কেঙ্কা কথা? সি, ওল্লান কথা ক হয় না মা, এটাই তো তোর বাড়ি মা। না, আমি বাড়ির যাবো আম্মা। না আম্মা, এক মনে এটি রাখা যাবে না। ওর একটাই কথা, বাড়ির যাবো। আবার কাল তিনি খাওয়া দাওয়া করিচ্ছে না। হয় বাবা, তুই ঠিকই কছু। তুই অগর বাপ মায়ের কাছে থুই আয়, ইনকা মায়া আমি কোষানো দেখিনি।
আখি, ওই আখি, চলো তোমাকে বাপের বাড়ি থুয়ে আসি। হুমা আখি, কথা নাই বাপটা নাই, আজ চলে আসলো, কি হচ্ছে? আখির বাপ, ও আখির বাপ, তোমার যাই বেটি আসছে, তোমার ভালো আছেন তো যাই? না আম্মা, ভালো নাই। এর থেকে যাবার পর ওই যে কান্না ধরেছে যে বাড়ির যাবো, খাওয়া দাওয়া কাজকর্ম কিছুই করিচ্ছে না। ওই জন্যে আব্বা আম্মা বিরক্ত হয়ে পেটা দিল। ও ভালোভাবে বুঝা শুনে পাঠা না পেলে পাঠাবি, না হলে এটি থাক। আজকে আমি গেনু। কে বাবা, এখন যাবেন কে? বসেন বসেন। না আম্মা, আজ আর আমি বসবো না, আমার আর এটি বসার ইচ্ছা করিচ্ছে না, আমি গেনু। যাই বাবাজি, ও যাই বাবাজি, না শুনলই না। হায় আল্লাহ, এখন আমি কি করবো? বেটির প্রতি কপাল পুড়লো। এই চুরি, তোর কি পুতি শুদ্ধি কিছু নাই? আমিও তোকে এটি থুবার পারবো না। তোর বাবা কয়ে আজ তোকে পাঠাই দিমু। এটি থাকলে মানছে কি করবে? হায় আল্লাহ, এই চুরিটাকে আমি এখন কি করবো? না না, আমি ওটি যাবো না, আমি ওটি যাবোই না। কে রে, তোরা তো ওদিকে যাচ্ছ কে? কে রে, দরজা বন্ধ করলো কে? খোল দরজা খোল। কে রে, কি হচ্ছে? ও আল্লাহ, দরজা খোলে না কে? আখির বাপ, ও আখির বাপ, আখি কি আমার দরজা খুলিচ্ছে না? কি হচ্ছে, কি হচ্ছে? কাকি দরজা বন্ধ করেছো কে? খুল ও মা, খুল খুল দরজা খুল ও মা, খুল। এ দরজা ভাঙো, দরজা ভাঙো রে, দরজা ভাঙো। কি হলো? ওরে আল্লাহ রে, আমি এটা কি দেখেছি? ওরে আল্লাহ রে, কি হচ্ছে, কি হচ্ছে? ওরে বাবা, ওরে কে কোথায় আছে রে? কে কোথায় আছে রে? কে কোথায় আছে রে? ভাই রে, কে কোথায় আছে রে? শ্রোতা বন্ধু, এতক্ষণ মজা করে বাল্যবিবাহ ও ইপটিজিং বিষয়ে নাটিকা শুনলাম। নাটিকাটি আপনাকে কতটা অনুপ্রাণিত করেছে তা এখন কুইজের মধ্য দিয়ে সেরা উত্তরদাতা খুঁজে নেব। আজকের কুইজ, আখিকে কেন তার বাবা অল্প বয়সে বিয়ে দিয়েছিল। শ্রোতাদের সুবিধার্থে আমি আবার বলছি, আখিকে কেন তার বাবা অল্প বয়সে বিয়ে দিয়েছিল। অপশান ক, সম্পর্কের কারণে। অপশান খ, ইপটিজিংয়ের কারণে। সঠিক উত্তর পাঠাতে চিঠি লিখতে পারেন। এজন্য খামের উপর লিখুন প্রযোজক জীবন তরী, বরেন্দ্র রেডিও ৯৯.২ FM, জামিলা ভিলা, উকিলপাড়া, নওগাঁ। আর যারা SMS করতে চান, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস আপনার নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে উত্তর লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নম্বরে। প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো সমস্যা থাকে, আর তার প্রতিকার হিসেবে কি হবে তাও জানতে হবে। আর এ বিষয়ে বিশেষজ্ঞের সাথে ইপটিজিং ও বাল্যবিবাহ বিষয়ে আলোচনা হলে কেমন হয়? চলুন বন্ধুরা, শুনে আসি ইপটিজিং ও বাল্যবিবাহ বিষয়ে আলোচনা অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউনেস্কো ও সেমকার আর্থিক সহায়তায়, রূপান্তরের পরিচালনায় ও বরেন্দ্র রেডিও ৯৯.২ FM এর সৌজন্যে বাল্য বিয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠান ইপটিজিং ও বাল্য বিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ নুরুন নবী রাসেল। আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, নওগাঁর বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ABM রফিকুল ইসলাম। শুরুতেই আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জি, আপনাকেও শুভেচ্ছা এবং সেই সাথে শ্রোতা মণ্ডলীদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো শ্রোতাদের জানাতে চাই যে আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন SMS এর মাধ্যমে। এজন্য আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নাম স্পেস লোকেশন আরেকটা স্পেস দিয়ে আপনার মতামতটি লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নাম্বারটিতে। তো স্যার, আবার আপনার কাছে ফিরে আসতে চাই, জানতে চাই আপনি কেমন আছেন? জি, ভালো। প্রথমেই আমরা যে আমাদের বর্তমানে সমাজে অন্যতম একটি আলোচিত বিষয়, এবং যদি বলি বাল্য বিয়ে বা শিশু বিয়ে, তাহলে হয়তো আমি ভুল করব না। ইতোমধ্যে আপনি জেনে গেছেন যে আমাদের আজকের বিষয়বস্তু কিন্তু নির্ধারণ করা হয়েছে বাল্য বিয়ে ও
ইপটিজিং। বর্তমান সমাজে কিন্তু একটা কুসংস্কার বা যে মানুষের ধারণা যে যদি মেয়েকে বাড়িতে আরো বেশি দিন পুষে রাখি তাহলে হয়তো পাড়ার ছেলে মেয়ে বা এলাকার ছেলেরা তাকে ডিস্টার্ব করবে, আমরা এই ভয়ে কিন্তু অনেক অভিভাবকই তাদের মেয়েদেরকে কিন্তু বিয়ের পিড়িতে বসিয়ে দেন জোর করে। তো এই নিয়ে আমাদের আলোচনা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের শ্রোতারাও আশা করছি আমাদের সাথে থাকবেন। তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে বিয়ে হলে সেটাকে আমরা বাল্য বিয়ে বলে থাকি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়বস্তুর অবতারণা আপনি করেছেন তা প্রাসঙ্গিক। ইপটিজিং বা বাল্য বিবাহ বা শিশু বিবাহ যেভাবেই বলি না কেন, তো আমরা যতক্ষণ নারীকে মানুষ না ভাববো ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু, এই এলিমেন্টসগুলো আমাদের সমাজে চলে আসবে এবং তার এই কুফল আমাদেরকেই ভোগ করতে হবে। তো সর্বপ্রথম আমি যে বিষয়টার উপর জোর দিব যে সেটা হলো যে নারীকে মানুষ ভাবতে হবে, যে এখানে পুরুষ মানুষ এই মেয়ে মানুষ তা নয়, যে নারী এবং পুরুষের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা গঠিত সেখানে আমাদের পরিচয় হবে আমরা মানুষ। যদি এই দৃষ্টিকোণ থেকে আসি তাহলে দেখা যাবে যে আমাদের মাঝে সেই নারী বা পুরুষের সেই বৈষম্য থাকবে না। আর আপনি যে বাল্য বিয়ের কথা বলেছেন বা ইপটিজিংয়ের কথা বলেছেন এই জিনিসগুলো তখন আসবে না। তা আমাদের সমাজে একটা প্রচলিত একটা কথা আছে যে কুড়িতেই নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়। তো আমি এটার সঙ্গে একমত না। মানে আমাদের সংক্ষিপ্ত আয়ুর মধ্যে যে আমরা যে পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আসার শুরু এবং শেষ আমার প্রস্থান পর্যন্ত আমি যদি মানুষ যাকে মনুষ্যত্ব দেওয়া হয়েছে, এই মনুষ্যত্ব বিবেকের তাড়নায় আমি যদি তাড়িত হয়ে আমি যদি সঠিক পথে চালিত হই তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে দূর করা সম্ভব। তা আপনি যে প্রশ্নটা প্রথমেই করেছেন সেখানেই আসতে চাই যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে বিয়ে হলে তাকে বাল্য বিয়ে বলে। তো এখানে বিজ্ঞান যেটা মেডিকেল সায়েন্স, যে চিকিৎসাবিদ্যায় সেখানে বলা হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত একটা মেয়ে বা সে কিন্তু শিশু। তো আমি ধরে নিলাম যে আমি 14-15তে আমি মেয়েকে বিয়ে দিলাম, তো 1 বছর পর স্বাভাবিকভাবেই সে গর্ভধারণ করবে, সে মা হতে যাবে। তো এখানে প্রশ্ন যে একটা শিশু আর একটা শিশুকে কিভাবে ধারণ করবে, আর সেই অপুষ্টি মানে যে গর্ভ থেকে যে সন্তানটা আসতেছে সে তো ম্যাচিউরড না। তো ওই বিকলাঙ্গ শিশু পৃথিবীতে এসে সে আমাদের সমাজকে আবার কি দিবে, বিষয়টাই এখানে। তো আমি মনে করি যে 1 থেকে 18 পর্যন্ত এই বয়সের আগে যদি কাউ বিয়ে দেওয়া হয় তাহলে এটাকে আমরা বাল্য বিবাহ বা শিশু বিবাহ আমরা বলতে পারি। আর সরকারের তো একটা নির্দেশনায় রয়েছেই, সেখানে আইন রয়েছে, দেশে আইনও রয়েছে। আমরা সেই আইনের কাঠামোতে এসে যদি আমরা সেই দায়িত্বটা পালন করি তখন দেখা যাবে যে পরিণত বয়সে ছেলে মেয়েরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদের সন্তান পৃথিবীতে আসতেছে, পরিপুষ্ট হয়ে সেই সন্তানটা পৃথিবীতে আসতেছে। সেই সুস্থ শিশুর কাছ থেকে এ জাতি এ সমাজ অনেক কিছুই আশা করতে পারে। জি, ধন্যবাদ ABM রফিকুল ইসলাম। আমি এর পরে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, যেটা যে ইপটিজিং বাল্য বিয়ের জন্য কতটা দায়ী বলে আপনি মনে করছেন? আপনার এই ইপটিজিং বাল্য বিয়ের জন্য কতটা দায়ী বলে আমি মনে করছি, আমি এই বিষয়টাকে আমি অন্যভাবে একটু দেখতে চাই। জি, বলবেন প্লিজ। যে সমাজে তো মানে চুরি ডাকাতি হচ্ছে, তাই না? জি। তার জন্য তো নিরাপত্তা, তার জন্য প্রশাসন, আইন সবকিছুই রয়েছে। জি। তো এখন আমার এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হচ্ছে বলে আমি বাহিরে বের হব না, আমি কর্মে যাব না, আমার উপার্জিত যে কর্মক্ষমতার মাধ্যমে যে সম্পদ আরোহণ করছি সেটা আমি প্রতিষ্ঠিত করব না, এটা হতে পারে না। তা কিন্তু না। হ্যাঁ, তা কিন্তু নয়। তো তার মধ্য দিয়ে এই যে আপনি যে কথাটা বলেছেন, যে হ্যাঁ এই কথাটাকে আমি একটু নিতে চাই, যে দেখা যাচ্ছে মেয়েরা যখন ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে
তখন তারা ইপটিজিং এর শিকার হয়, কিছু বকেটা ছেলে পেলে উত্তক্ত করে। এই কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলের এই অভিভাবকরা তখন সিদ্ধান্ত নেয় যে আমি আর মেয়েকে লেখাপড়া করাবো না। যখন এতই কথা হচ্ছে, এই হচ্ছে ও হচ্ছে, একটা সময় একটা বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সেই আলোকেই তখন বাবা মা বাধ্য হয়ে অনেকটাই অসহায় অবস্থায় কিন্তু তারা এই বাল্য বিবাহর দিকে বা বিয়ের দিকে তারা ধাবিত হয়। তা আমি সেই সমস্ত অভিভাবককে বলবো, দেশে আইন রয়েছে, আইনের আশ্রয় নেন। আর আমাদের দেশের আরেকটা জিনিস আছে যে অনেকে মেয়েলি ঘটনাকে সামনে রেখে আইনের আশ্রয় নিতে চায় না, এটাও একটা ব্যাপার। তো সব মিলেই আমরা শুধু ওই ইপটিজিংকেই নয়, আমাদের মন মানসিকতা, আমাদের সামাজিকতা, আমাদের প্রশাসনিক, আমাদের সমাজ ব্যবস্থা সবকিছুই কিন্তু এখানে অনেক কারণ রয়েছে, এখানে কিন্তু এসে যায়। তো আমি বলবো যে একটু বুক খুলে দাঁড়াবার চেষ্টা করেন। অভিভাবককে বলবো, ওই যে আমি যে কথাটা আগেই বললাম, যে ওই বাচ্চাটাকে, ওই মেয়েটাকে মেয়ে নয় মানুষ হিসেবে লালন পালন করেন, শিক্ষা দেন। দেখবেন যে ওই সন্তানটা, যে আপনার ঘরে দুটা যে সন্তান রয়েছে, ছেলে রয়েছে, সেই ছেলের চাইতেও সে সক্ষম একটা ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমি এরপরে যে বিষয়টি জানতে চাইবো যে যেহেতু আমাদের গ্রামীণ অঞ্চলে বা গ্রামীণ মা বাবারা স্বল্প শিক্ষিত অথবা অশিক্ষিত হওয়ার কারণে তারা কিন্তু এই যে ছোট ছোট যেই ইপটিজিং এর ঘটনাগুলো, এটাকে তারা মানে বৃহৎ করে দেখার একটা চেষ্টা করে এবং এই অজুহাতে তারা কিন্তু তাদের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় গ্রামের দিকে, যেটি আপনি আপনার আলোচনায় বললেন। তো আমি একটু জানতে চাই যে এই যে ইপটিজিং রোধ, আমরা যদি ইপটিজিং রোধ করতে চাই তাহলে আমাদের করণীয়টা কি হতে পারে? হ্যাঁ, এখানে আমাদের অনেক করণীয় রয়েছে, শুধু আমাদের নয়, মানে আমাদের এই অর্থে আমি কথাটা ব্যবহার করতে চাই যে এটা যদি ইউনিয়ন পর্যায়ে হয়, একটা প্রত্যন্ত গ্রামেও যদি হয়, তাহলে দেখবেন যে সেখানে নির্বাচিত চেয়ারম্যান রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, ওই কনস্টিটিউয়েন্সিতে একজন এমপি, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, ওই কনস্টিটিউয়েন্সিতে সেখানে ডিসি, এসপি রয়েছেন, বিভিন্ন প্রশাসনিক দিক রয়েছেন। তো এখন ব্যাপার হচ্ছে, আইন দিয়ে সবকিছু করা যায় না, অনেকটা ভালোবাসা দিয়ে এই জিনিসগুলোকে জয় করার চেষ্টা, শক্তি প্রয়োগ করলে জিনিসগুলো আরো একটু অন্যদিকে ধাবিত হয়। তো শক্তি প্রয়োগের বা আইন প্রয়োগের পূর্বেই আমরা যদি একটু ভালোবাসা দিয়ে, আমরা যদি একটু স্নেহের আতিশয্যায় হয়ে, যে ছেলেটি ওই ইপটিজিং করছে বা বখাটা যে ছেলেটা উত্তক্ত করছে, তাকে যদি বোঝানো যায় পারিবারিকভাবে, শুধু ওই ছেলেটা নয়, তার গার্জিয়ান, ওই এলাকার নির্বাচিত প্রতিনিধি, ওই এলাকার নির্বাচিত চেয়ারম্যান, ওই এলাকার ধরেন যে মাতবর প্রধান, তারা যদি সবাই সচেতন হন, দেখা যাবে যে ওই বখাটা ছেলে কিন্তু আর রাস্তায় বসে ওই মেয়েটাকে আর ওই ইপটিজিং করবার সাহস পাচ্ছে না, উত্তক্ত করারও সাহস পাবে না। তো আমার মনে হয় যে শুধু একটা ছেলেকেই দায়ী করা যাবে না। একটা ছেলে যখন বিপদগামী হয় ওই গ্রামের, আমি তো মনে করি অনেকে বলে তোমার ছেলেই করে, ও করে, বিপদগামী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি সেই গ্রামের জনগণকে বলতে চাই যে তার ছেলে বিপদগামী তো একদিনে হয়নি। তো ওই মা যখন রান্নাঘরে, ওই সন্তানের বাবা যখন কর্মস্থলে, ওই বাচ্চাটা যখন ওই গ্রামের মেঠো পথ ধরে আসছে, তখন কি আপনি বলেছিলেন যে এই রাস্তাটা খারাপ, এদিক দিয়ে যেও না বাবা? সকলের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। একটা সময় দেখা যায় ওই ছেলে তো একদিনে নষ্ট হয় নাই, দিনে দিনে নষ্ট হয়েছে, তাই নয় কি? তো তাহলে ওই চেয়ারম্যান, ওই কমিশনার, আচ্ছা ওই বাচ্চাটা যখন চলে আসলো ওই নওগাঁ শহরে, তখন নওগাঁ পৌরসভার অভিভাবক, নির্বাচিত প্রতিনিধি, তার কি ভূমিকা ছিল? এই বাচ্চাটা যখন রাজপথে চলে আসছে, তখন ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের মাননীয় এমপি সাহেব, তিনারা কি করছেন? তো আমরা মনে করি যে একটা ছেলেকে দোষারোপ করার আগে এই যে সমাজের কতগুলো পকেট রয়েছে, যতগুলো আছে, স্তর রয়েছে, আমি মনে করি প্রত্যেকটা স্তরই এর জন্য দায়ী। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। আপনারা এই মুহূর্তে শুনছেন বাল্য বিয়ে রোধে আলোচনা অনুষ্ঠান, ইপটিজিং ও বাল্য বিয়ে, এবং এই পুরো আলোচনা অনুষ্ঠানটি কিন্তু চলছে ইউনেস্কো ও সেমকার আর্থিক সহায়তায়, রূপান্তরের পরিচালনায় এবং বরেন্দ্র রেডিও 99.2 FM এর সৌজন্যে। আর আজ স্টুডিওতে যেমনটি প্রথমেই বলেছিলাম যে আলোচক হিসেবে কিন্তু উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ABM রফিকুল ইসলাম।
আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ নুরুন নবী রাসেল। আরেকটি বিষয় যে শ্রোতা, আপনি চাইলে আপনার মতামতটি জানাতে পারেন, বাল্যবিয়ে বা ইপটিজিং সম্পর্কে আপনার মতামতটি জানাতে পারেন আমাদেরকে। আপনাদের মতামতটি জানাতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখুন আরবি স্পেস নাম স্পেস দিয়ে লোকেশন আর একটা স্পেস দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নম্বরে। তো আমরা আবারও আমাদের বিজ্ঞ আলোচকের কাছে ফিরে যেতে চাই। আমরা পরবর্তী যে বিষয়টি জানতে চাই যে বাল্যবিয়ের পরিমাণ নওগাঁয় কেমন বলে আপনি মনে করেন? বিষয়টা তো মানে খুব স্পর্শকাতর। তো যে জিনিসগুলো জনসম্মুখে আসে রাসেল সাহেব, যে জনসম্মুখে যে সমস্ত বিয়ের বাল্য বিয়ের কথা আসে, সেখানে আমরা দেখি পত্রপত্রিকায় দেখি, আমরা নিজেরও রিপোর্ট করেছি যে ইয়নো সাহেব সেখানে যে বাল্যবিবাহ রোধ করেছেন, ওই বাচ্চাটাকে ওই মেয়েটাকে আবার স্কুলে নিয়ে গেছেন, এটা ভালো উদ্যোগ। কিন্তু এই যে আপনি যে সংখ্যার কথা বললেন, এই সংখ্যার কথা যদি বলা হয় আমরা কিন্তু সবাই কিন্তু আশঙ্কিত হব। আসলে ব্যাপার হচ্ছে যে বাল্য বিয়ের পরিমাণ নওগাঁ জেলায় কত বলে আমরা মনে করি বা কি পরিমাণ, এটা কিন্তু আশঙ্কাজনক। এই জিনিসগুলো আড়ালে আবডালে হচ্ছে। আমরা ইতিপূর্বেই সেই কথাগুলোই আলোচনা করেছি যে কি কি কারণে বাল্য বিয়েগুলো হচ্ছে অভিভাবকগুলো দিচ্ছে। আবার অনেক সময় অভিভাবকরা ওই মেয়েকে বোঝাও মনে করে যে যত তাড়াতাড়ি এই বোঝাটা আমার কাঁধে থেকে নেমে যায়। তো সব মিলেই কিন্তু আড়ালে আবডালে এর সংখ্যা কিন্তু একেবারে কম নয়। আর এই সংখ্যার কথা যদি বলা হয় তাহলে আমরা কিন্তু শিহরিত হব। তো আমি সেই জায়গায় আমি না যেয়ে আমি বলবো, যেহেতু আগেই বলেছি সচেতনতার কথা, আমাদের দায়িত্বের কথা, নির্বাচিত প্রতিনিধির কথা, আমরা যদি অবস্থান থেকে আমরা যদি জোর প্রতিবাদ করি, আমাদের অবস্থান যদি সুদৃঢ় করি, তাহলে দেখা যাবে যে এই সমাজ থেকে এই বাল্য বিবাহর যে সংক্রামক একটা ব্যাধি দেখা দিয়েছে, এটা আমরা রোধ করতে সক্ষম। কিন্তু আমি এলাকার চেয়ারম্যান, আমি দায়িত্ব পালন করছি না, আমি কাউন্সিলর, আমি দায়িত্ব পালন করছি না। ওই গ্রামের যে মাতবর প্রধান, সে বলতেছে তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, দেখো আমার ছেলে কত ভালো, এই যে বলে যে একটা আত্মতৃপ্তি নেবার চেষ্টা করছে, সেখানে আমি দ্বিমত পোষণ করি এই কারণে যে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ওর ছেলে উচ্ছন্নে গেছে, আমার ছেলে ভালো আছে, এটা কিন্তু ভালো নয়। সবাই মিলে যদি আমরা ভালো থাকি সেটাই ভালো। এই যে অসুখটা কি? যখন সুখের অভাব হয় তখনই তো আমরা চিকিৎসকের শরণাপন্ন হই, তাই না? তো অসুখটা তো এক জায়গায় অসুখ রেখে আর ছোট্ট একটা গণ্ডির মধ্যে সুখ নিয়ে বসবাস করার পক্ষপাতী আমি নই, আর সেটা কিন্তু মনুষ্যত্বের মধ্যেও পর্যায়েও পড়ে না। তো আমি সবাইকে নিয়েই আমি ভালো থাকতে চাই। তো আপনি যে কথাটা বললেন যে আপনার ওই প্রশ্নটা কি ছিল? নওগাঁয় বাল্যবিয়ের বর্তমান পরিস্থিতি বা বর্তমান পরিমাণ। তো ওই যে আমি যে কথাটা বললাম আশঙ্কাজনক, তো এটা আমাদের সচেতনতা ছাড়া এর কোনো বিকল্প নেই। এখানে আইন প্রয়োগ করে কিছু হবে না, এখানে জেল জরিমানা দিয়েও কিছু হবে না, যতক্ষণ পর্যন্ত আমার মাইন্ডসেট আপ, আমার বিবেক, আমার কর্তব্য, আমার দায়িত্ববোধ, পৃথিবীতে আসা এবং যাওয়া পর্যন্ত আমার যে কি ভূমিকা, যতক্ষণ এই মনুষ্যত্বের তাগিদ থেকে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত না করছি, ততক্ষণ পর্যন্ত এই কুফল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সংখ্যা কিন্তু আশঙ্কাজনক। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমি তারপরের বিষয়টি জানতে চাইবো যে আপনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি আমাদের নওগাঁর প্রবীণ একজন সাংবাদিক এবং কলামিস্ট, তাই আপনার কাছে জানতে চাইবো যে সাংবাদিক সমাজ এই বাল্যবিয়ে বা ইপটিজিং রোধে বা ইপটিজিং এর কারণে বাল্যবিয়ে রোধে কতটা কাজ করছে বা কি পরিমাণ ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ইপটিজিং এবং বাল্যবিয়ে বন্ধে সাংবাদিক সমাজের কি করণীয়, প্রশ্ন তো এই। জি, তো আপনারা দেখে থাকবেন, যেহেতু আপনারা মিডিয়ার সঙ্গে যুক্ত, আপনারা রেডিওর সঙ্গে যুক্ত, আপনাদের সংবাদও আমরা শুনে থাকি, আপনারাও আমাদের সংবাদ পড়ে থাকেন বা টেলিভিশনে দেখে থাকেন। সর্বপ্রথম কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে সাংবাদিক সমাজ। সাংবাদিক সমাজ কিন্তু এই কথাগুলো যখন কলমে লিপিবদ্ধ করে যখন পত্রপত্রিকার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন, তখনই কিন্তু রাষ্ট্রীয় কাঠামো থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই জিনিসটা কিন্তু নাড়া দিয়ে উঠেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ইপটিজিং, ওই যেটা বললাম, ইপটিজিং এর সঙ্গে বাল্য বিয়ের,
তো এইখানে তো সাংবাদিকদের প্রচুর ভূমিকা রয়েছে এবং সে ভূমিকাগুলো কিন্তু পালন করে যাচ্ছে। তারপরও আমি বলবো যে বর্তমান যে সমস্ত বেসরকারি টেলিভিশন বা সরকারি টেলিভিশন, পত্রপত্রিকা, যে মাননীয় সম্পাদক মহোদয়রা রয়েছেন, বা রেডিও, কমিউনিটি রেডিও, যে আপনার সম্প্রদায়ের মধ্যে বরেন্দ্র রেডিওর একটা ভয়েস রয়েছে, সেখানে 12 থেকে 13 লক্ষ শ্রোতা রয়েছে। আপনি এই চেয়ারে বসে থেকে ইথার তরঙ্গের মধ্য দিয়েও কিন্তু সেই সমাজকে জাগ্রত করতে পারেন। তা আমি মনে করি যে এখানে সাংবাদিক বলেন আর পত্রপত্রিকার সম্পাদক বলেন, টেলিভিশন বলেন, তাদের বিশাল একটা ভূমিকা রয়েছে। তো শুধু এই ভূমিকাটা শুধু এই 3টা বা 4টা স্তরের মধ্যে বা সরকারের মধ্যে সীমিত রাখলে হবে না। এটাকে গ্রাস রুট লেভেলে যদি পৌঁছানো যায়, এটা কে পৌঁছাবে? এটা আমি আপনি, আমাদের মাধ্যমেই কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে যাবে। তো আমরা যতক্ষণ সচেতন না হব, আমরা যতক্ষণ সোচ্চার না হব, ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো ওই যে সাংবাদিক, রেডিও, পত্রপত্রিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ওই যে বাস্তবে এর প্রতিফলন আমরা দেখতে পাবো না। তো এটাকে যদি আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই, তো সমাজের প্রত্যেকটা স্তর থেকে যার যে অবস্থান, যার যে দায়িত্ব, এই দায়িত্বটা পালন করলে দেখা যাবে যে এই বাল্যবিবাহ, ইভটিজিং নামক এই সংক্রামক ব্যাধিটা আমাদের সমাজ থেকে চিরতরে চলে গেছে। তা আমি বলবো না যে এই যে ইভটিজিং, বাল্য বিয়ে, এটা কিন্তু আজকে নতুন নয়, 2016 বা 15-র ঘটনা নয়। এটা কিন্তু অনেক দিন ধরে একটা সমাজ, তো যে সমাজ দীর্ঘদিন ধরে একটা রোগ ধারণ করে আসছে, এই একটা বা দুটা ইঞ্জেকশনে সেই রোগ যাবে বলে আমিও মনে করি না। তবে হ্যাঁ, প্রক্রিয়া অব্যাহত থাকতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমার করণীয়। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমি ওনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাইবো, প্রশ্ন আকারে যে বিষয়টি শেষ, যে ইভটিজিং এর কারণে যে বাল্য বিয়ে হচ্ছে বাংলাদেশে বর্তমানে, তো সেইটা বন্ধে আপনার পরামর্শ কি থাকবে অভিভাবকদের প্রতি? অভিভাবকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, যেহেতু আমিও পিতা, তো আমার ছেলে যদি রাস্তায় যে একটা মেয়েকে ইভটিজিং করে, তো সেই জায়গায় আমার ছেলে যদি মনে করে যে আমার ওটা ছোট বোন, তাহলে কিন্তু ওই যে বিবেকের তাড়নায়, মনুষ্যত্বের তাড়নায় ওটা কিন্তু আর হবে না। আমাদের নৈতিক মূল্যবোধ, আমাদের মাইন্ড সেট আপ, আমার বিবেককে যদি জাগ্রত করি, তো আমার ছেলে যদি রাস্তায় যে একটা মেয়েকে ইভটিজিং করার আগে যদি চিন্তা করে যে আমারও বাড়িতে তো আমার একটা ছোট বোন আছে, এ তো আরেকজনেরও ছোট বোন, তা আমি কেন এই কাজটা কেন করতে যাব? তার যে অভিভাবক, তার যে পারিপার্শ্বিক, আমরা সংশ্লিষ্ট সব মহল যদি এগিয়ে এসে তাকে যদি মানবিকভাবে টিচ দিতে থাকি, প্রথমে আমাকে ভালোবাসা দিয়ে এটা জয় করতে হবে। আর গ্রামীণ যে অভিভাবক রয়েছেন যারা ইভটিজিং এর কারণে নিজেদের মেয়েদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিচ্ছেন, তাদের প্রতি তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনারা সক্রিয় হন, সজাগ হন, সচেতন হন। প্রয়োজন হলে প্রথমে ভালোবাসা দিয়েই জয় করবার চেষ্টা করেন, না হলে একটা সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই হবে। কারণ আমি যখন পারছি না, যখন ভালোবাসাও যেখানে পর্যদস্ত হচ্ছে, তো এখানে আর আমাকে জয়ী হতে গেলে, আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে দেশের প্রচলিত আইনের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি এটাই বিনীতভাবে সব মহলকেই অনুরোধ করব। জি, সম্মানিত আলোচক, ঘড়িতে সময় একেবারে শেষের পথে, অর্থাৎ সময় প্রায় শেষ হয়ে গেছে। তো আমি সর্বশেষে নওগাঁ অভিভাবক এবং সর্বসাধারণ নওগাঁবাসীর জন্য কিছু বলুন। আসুন আমরা সত্যকে ভালোবাসি, আর বাল্য বিয়ে বা ইভটিজিং প্রতিরোধে আমাদের যে করণীয় রয়েছে, আমাদের যে স্ব অবস্থান থেকে আমাদের যে এই কাজগুলো আপনারা নির্ভয়ে পালন করুন। আপনার পাশে সরকার রয়েছে, আপনার পাশে আইন রয়েছে, আপনার পাশে নির্বাচিত প্রতিনিধি রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, মেয়র রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, সর্বোপরি কাউন্সিলর মেম্বার রয়েছেন, সর্বোপরি আপনার সমাজ ব্যবস্থা রয়েছে। আপনার বুক ফুলিয়ে এর প্রতিবাদ করুন। দেখবেন আমরা সবাই এগিয়ে আসলে দেখা যাবে যে একসময় সেই অশুভ শক্তি, আমরা আমাদের বিবেকটাকে জাগ্রত করে এই অন্যায়ের প্রতিবাদ করি, দেখা যাবে যে আগামীতে একটা সুখী সমৃদ্ধিশীল একটা স্বাধীন সার্বভৌমর যে কনসেপ্ট, যে ফিলসফি নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তার সুফল আমরা পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আজকের সম্মানিত আলোচক, নওগাঁর বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বীর মুক্তিযোদ্ধা ABM রফিকুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়ে আলোচনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। প্রিয় শ্রোতা, দেখতে দেখতে ঘড়িতে প্রায় সময় শেষের পথে। এতক্ষণ শুনছিলেন ইউনেস্কো ও সেমকার আর্থিক সহায়তায়, রূপান্তরের পরিচালনায় এবং বরেন্দ্র রেডিও 99.2 FM এর সৌজন্যে বাল্য বিয়ে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইভটিজিং ও বাল্য বিয়ে।
পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নুরুন নবী রাসেল। কথা হবে আবারও কোনো আয়োজনে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের মেয়ে এবং ছেলে সন্তানটিকে প্রাপ্ত বয়সে বিয়ে দিন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আলোচনা অনুষ্ঠান শুনে আমরা অনেকটা জাগ্রত হয়েছি। শুধু শুনে চুপ থাকলে হবে না, নির্মূল হবে না ইপটিজিং। ঠিক এমনই একজন প্রতিবাদীর কথা শুনব যিনি ইপটিজিংকে উপেক্ষা করে এগিয়ে গেছে। শুনে আসি তেমনই একজন অভিভাবকের সাফল্য কথা যিনি অবস্থান করছেন উল্লাসপুরে। চলুন শুনে আসি তার কথা। আমি উল্লাসপুরতে আজিবর বলতেছি। আমি গ্রামের একজন সাধারণ কৃষক মানুষ। আমার গ্রামে খেটে খেয়ে আমি দিনপথ এভাবে চলে। তা আমার ছোট মেয়ে স্কুলে যায়। স্কুল বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, সে প্রতিদিন যায়। কিন্তু কিছু বখাটে ছেলে ফেলে রাস্তা প্রতিদিন আটকায়। ও বাড়িতে এসে বলে যে আব্বা এরকম ব্যাপার, আমাকে অমুকে আটকাইছিল, অমুকে আটকাইছিল, অনেক কথাবার্তা বলে। আমি প্রতিকার পাই না, মানা করি, শোনে না। একদিন বলি, আবার 2 দিন থাকে, আবার 2 দিন পর আবার রাস্তার ধারে। এক পর্যায়ে আমি বাড়িতে এসে এটা আলোচনা করি। আমার বউ বলে যে এটা প্রতিকার হবে না। কিন্তু এক পর্যায়ে আমার বউ বলে বরেন্দ্র রেডিও থেকে অনেক নাম্বার তো বলে, ডিসি, এসপি, অনেকের থানার নাম্বার বলে। তো শুনে দিনি একদিন। তো আমার বউ রেডিও শুনে নাম্বার জোগাড় করেছে। তো আমি ওই নাম্বার, আমার বউ জোগাড় করেছে, ওই নাম্বার থেকে আমি ফোন দিয়ে একদিন থানাতে আমি কোনো যে আমার মেয়ের এরকম অবস্থা, রাস্তার বখাটেরা আটকায়। এক পর্যায়ে থানার থেকে লোক আসে, ওই ছেলেগুলোকে এক ধরনের পানিশমেন্ট দেয়। তারপর থেকে আমার মেয়েকে নিয়ে আমি ভালোই আছি, সে স্কুলে যাচ্ছে। এখন তার পড়াশোনা পড়াবো না বলতে বলতে আমার মেয়ে এখন অনার্স ফার্স্ট ইয়ারে, নওগাঁ সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। তাই আমি আমার সংসার নিয়ে অনেক সুখে আছি। আসলে একটা কথা এই জায়গা আমি বলতে চাচ্ছি এটাই, যে আমার মতো যদি কেউ এবার প্রতিবাদ করে, কেউ থানা, তারপরে গণ্যমান্য ব্যক্তিদের কাছে যদি বলে, আসলে আমিও যেভাবে এই প্রতিকূলতার থেকে উঠে আসছি, এভাবে যদি অন্যরা যদি করে, তো বাংলাদেশের মেয়েরা আমার আনাচে কানাচে যারা অনেকে পড়াশোনা করতেছে তারা অনেক দূরে এগিয়ে যাবে। আমি চাই গ্রামের মানুষের মতো সারা দেশের মানুষেরাও যেন এভাবে সোচ্চার হয় এবং ইপটিজিং যে ছেলেরা, দুষ্ট ছেলেরা রাস্তা দেশে ধরাধরি করে, এটার থেকে যেন মুক্ত হয় দেশ, এটাই আমি আশা করি। শ্রোতা বন্ধু, এতক্ষণ উল্লাসপুরের আজিবুর রহমানের ইপটিজিংকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কথা শুনলাম। ইউনেস্কো সেমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় বাল্যবিবাহ ও ইপটিজিং বিষয়ের ম্যাগাজিন অনুষ্ঠান জীবন তরী এবং সৌজন্যে আপনার প্রিয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও 99.2 FM। দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে। আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় বাল্য বিবাহ ও ইপটিজিং বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান জীবন তরী থেকে বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার শিমু। আল্লাহ হাফেজ। শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন ইউনেস্কো সেমকার আর্থিক সহায়তায় রূপান্তরের পরিচালনায় ও বরেন্দ্র রেডিওর সৌজন্যে বাল্যবিবাহ ও ইপটিজিং বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবন তরী। অনুষ্ঠানটির প্রযোজনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন নাজনীন নাহার শিমু।